এরিকের একটি অডিও বার্তা ও লিখিত পত্র আমরা শুনেছি এবং দেখেছি। 2023 সালের এরিকের এই অডিও বার্তা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সাংবাদিক মহল এবং দেশবাসীকে শোনানো হয়েছিল। পল্লীবন্ধু এরশাদ ও তার গঠিত অধিভুক্ত ট্রাস্ট সম্পদে সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের কোনো প্রকার অধিকার দেওয়া হয়নি, কিন্তু তার মৃত্যুর পর বিদিশা সিদ্দিক আইনি জটিলতার কারণে ট্রাস্টিবুদের কবজায় না নিতে পারলেও এর অধিকাংশ সম্পদ বর্তমানে সে দখলে রেখেছে। 2019 সালের 7 এপ্রিল সম্পাদিত একটি দলিল ট্রাস্ট গঠন করে তার বিষয় সম্পত্তির বড় অংশ সেখানে দান করেন এরশাদ। ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে ছেলে শাহতাজ আরাব এরিক ভরণ পোষণ এবং জনহিতকর কাজে ব্যয় হবে সম্পত্তি থেকে অর্জিত আয়। ট্রাস্টের আয় ভোগ ও কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন না বিদিশা। তিনি এমন দাবি করলে তা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এরশাদের মৃত্যুর 4 মাস পরই পুত্র এরিককে খাওয়ানোর কথা বলে বারিধারা প্রেসিডেন্ট পার্কে ঢুকেন এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক। ট্রাস্টের পর্যায়ক্রমে প্রেসিডেন্ট পার্কের পুরো সকল কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি বিদায় করে দেন। বারিধারা প্রেসিডেন্ট পার্কে 7042 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ও পার্কিং, গুলশান 6 নম্বর সড়কে 4 B 96 নম্বর বাড়িতে, সড়ক B 4 B বাড়িতে 2071 স্কোয়ার ফিটের বনানী আল নাহিয়ান ট্রাস্টের সংযুক্ত আরব আমিরাতে মূর্তি কমপ্লেক্সে 1060 বর্গ ফিটের একটি দোকান, রংপুরে পল্লী নিবাস, রংপুরে মিঠাপুকুরে পল্লীবন্ধু কোল্ড স্টোরেজ এবং 15,09,00,000 টাকা ব্যাংকে স্থায়ী আমানত ও সঞ্চয় এবং 5টি গাড়ি ট্রাস্টে দান করেন এরশাদ। 15,09,00,000 টাকা স্থায়ী ব্যাংক আমানত ও সঞ্চয় শেয়ার এবং 5টি গাড়ির বাকি সম্পদ স্ত্রী রওশন এরশাদ এবং বড় ছেলে রাহাগীর আল মাহির এরশাদকে দিয়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি। 14 আগস্ট 2022 সালের পর থেকে এরশাদের রেখে যাওয়া ব্যাংক থেকে আমরা কোনো অর্থ উত্তোলন করিনি। দুটি ব্যাংকে প্রায় 3 কোটি টাকার অধিক মূল টাকায় যোগ হয়েছে। আমরা 15 কোটি টাকা এফডিআর পেয়েছিলাম আমরা যখন এই ট্রাস্টের দায়িত্ব নেই। ট্রাস্টের সকল খরচাদি এবং এরিকের ভরণ পোষণ এবং পল্লী নিবাসের যে সমস্ত ব্যয় এবং অসমাপ্ত কাজ আমাদের ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে আমরা অসমাপ্ত কাজগুলি মোটামুটি সম্পন্ন করেছি। আমরা আশা করি একটি এই পল্লীবন্ধুর এই যেখানে ঘুমিয়ে আছেন এবং তার পাশে যে পল্লী নিবাস একটি সকলের কাছে এখানে যেন সবাই গিয়ে পল্লীবন্ধুর কবর জিয়ারত করতে পারে এবং সেখানে বসার খাওয়ার একটা ব্যবস্থা যেন হয়, সেই জন্য আমরা সেই ব্যবস্থা করেছি। কিন্তু আমরা বিভিন্ন জনহিত কাজের এই ট্রাস্টের বিধিতে বলা আছে যে জনহিতকর কাজে এই ট্রাস্টের অর্থ ব্যয় করা যাবে। আমরা এই পর্যন্ত ট্রাস্টের অর্থ থেকে কোনো জনহিত কাজে আমরা এই পর্যন্ত ব্যয় করতে পারি নাই। যা করেছি আমাদের ট্রাস্টের মেম্বার এবং চেয়ারম্যানদের নিজস্ব অর্থায়নে পল্লীবন্ধুর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটাও আমরা নিজেদের করছি, যেন কোনো কোশ্চেন উত্থাপন না হয় অর্থনৈতিকভাবে। আর অর্থ উত্তোলনের ক্ষেত্রে চেয়ারম্যান এককভাবে অর্থ উত্তোলন করতে পারে না, যৌথ স্বাক্ষরে বেনিফিশিয়ারি এরিক এবং চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করার সুযোগ আছে। সুতরাং ট্রাস্টের 1 টাকা আমরা আমাদের আমরা ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা 3 কোটি টাকার কাছাকাছি আমরা ট্রাস্টে মূল সম্পদের সাথে আমরা আরো যোগ করতে পেরেছি। তারপরে এই ট্রাস্ট নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টে নিয়ে এরিকের ভরণ পোষণ সার্বিক বিষয় নিয়ে বিদিশা সিদ্দিক কর্তৃক নানা ধরনের
অপচেষ্টার কারণে আমরা ট্রাস্টের অর্থ উত্তোলন আমরা চিঠি দিয়ে আমরা অর্থ উত্তোলনও আমরা বন্ধ রেখেছি, যেন কেউ মিসগাইড করে টাকা পয়সা না উঠাতে পারে। এই কারণেই প্রেসিডেন্ট পার্কে দখলের মাধ্যমে এরশাদের রেখে যাওয়া অর্থের জন্য আমাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন বিদিশা সিদ্দিক এবং তার নিযুক্ত কিছু সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ক্রমাগতভাবে এই ট্রাস্ট বুঝাইয়া দেওয়ার জন্য আমাদেরকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। এরশাদের মৃত্যুর পর থেকে তিনি অপ্রাপ্তবয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখভালের নাম করে ট্রাস্টকৃত সম্পদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক বসবাস করছেন। এরপর থেকে প্রেসিডেন্ট পার্কে শুরু হয় অসামাজিক অনৈতিক কর্মকাণ্ড। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন টিভি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। আমরা ট্রাস্টের পক্ষ থেকে তদন্ত করেছি। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজের উঁচু শ্রেণীর এক শ্রেণীর ক্ষমতালোভী ব্যক্তিদেরকে নিয়ে বিদিশা খুলে বসেন মদের জলসা, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময়। প্রেসিডেন্ট পার্কে প্রতি রাতেই চলে অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা সেটা তদন্ত করে সত্যতা পেয়েছি। কখনো এসব অপকর্ম জোরপূর্বক এরশাদপূর্ব পুত্র এরিককে জানানোর চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে এরিক আমাদের কাছে লিখিত অভিযোগও আমাদের কাছে ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে দিয়েছে। ভিডিও ধারণের উদ্দেশ্যে হচ্ছে এবং বিভিন্ন মানুষকে মদ পায় অবস্থায় ভিডিও করে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দিয়েছে, অনেক মানুষকে জেলও খাটিয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম করে। এটা প্রেসিডেন্ট পার্ক যেন একটা ব্ল্যাকমেলের একটা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। কেউ তার কর্মকাণ্ডের বিরোধিতা করলে তাকে এসব ভিডিও দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন তিনি। এরূপ পরিস্থিতিতে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্টকে মুক্ত করতে প্রশাসন সহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে এবং সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি এরিকের একটি বক্তব্য এবং এরিকের একটি লিখিত চিঠি তার মায়ের বিষয়ে তার একটি লিখিত চিঠিও আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। এটা বলুন। জাহাঙ্গীর এখন চলে আসে। আজকে শুনুন। আমি বাঁচাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমি ট্রাস্টের চেয়ারম্যান। মা ছেলের বিরুদ্ধে চলে গেছে, আমার কোনো মা বাপ বলতে কেউ না। ঠিক আছে, আমি এতিম একটা ছেলে। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার হেফাজত করবে। ওই যে আয়েশাকে চিনেন না? চিনি চিনি, ওই যে বাড়িতে দেখলাম তো। ও আমার ছোট বোন, ওকে কান্নাকের হুমকি দিছে, ওকে মেরে ফেলবে, ওকে মাটি বলে মিলে গালাগালি করছে, উল্টা পাল্টা করছে। আমাকে নিয়ে যাবে, আমি খারাপ লোক, আমি যাতে ওর সাথে কথা না বলি। হ্যাঁ, কিন্তু দাদা বলছে আয়েশা, মানে আমার সাথে রাগারাগি করে দাদা বলছে সবকিছু উনি শিখাই দিছে বলার জন্য, যে তুমি এভাবে বলো, তোমার মা অনেক ভালো, যাতে আমার সাথে কথা তোমার দেখতে পারি। এই জন্য উনি এগুলো করাইছে, করানোর পরে মিথ্যা কথা বলছে। পরে নেই আমি বলছি এই মহিলা আমার সাথে যাতে না থাকে, উনি নারী জাতির কলঙ্ক। ঠিক আছে, আমি আসতেছি আজকে। এই মির্জাফরে আমাকে দেশ করা, এরশাদ শিকদারে আমাকে দেশ করা। ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আমি আজকে তো মঙ্গলবার, আজকের মধ্যেই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবাই দিতে। মানে উনি আমাকে কি প্রভাবিত করবে, আমি থাকবো কেন ওনার সাথে? ঠিক আছে, তুমি বলবা যে না তুমি থাকো, তোমার বাসায় তুমি থাকো। আমি আপনাদেরকে আজকে দেখতে চাই।
আচ্ছা ঠিক আছে, চেষ্টা না আজকে করবো, যাও আজকে করবো ইনশাআল্লাহ। আমার মানে ডাকঘরের থেকেও তারা পুরো এইটার জন্য আমি কিন্তু 5 টাকা আমার জন্য দরকার। আচ্ছা ঠিক আছে, আর তাইলে তুমি ডাকঘর আপনি দিচ্ছেন সেটা তার কি হইতে পারবে না, না না ঠিক আছে, কিন্তু তারপর আপনি এটা আজকে ব্যবস্থা নেন। আচ্ছা ঠিক আছে, কখন আসবেন আপনি? চিঠিটা পাবেন, দাও ওই যে বক্তব্যটা। চিঠি আছে। আচ্ছা, আরেকটা হলো ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়, ওই এরিকের একটা লিখিত চিঠি আছে আমাদের ওই ট্রাস্টের চেয়ারম্যান বরাবর দিছে, এটাও একটু পড়বে। আর ট্রাস্টের যে বিধান বলে বিদিশা সিদ্দিকী ট্রাস্টের অধিভুক্ত সম্পদে আসতে পারবে না, ওই ট্রাস্টের বিধানটা একটু আপনাদের কাছে 1 মিনিট উপস্থিত। আসসালামু আলাইকুম। এখানে ট্রাস্টের যে 5টা অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে আমরা নাম্বার 2টা বলতেছি যে কিভাবে এরশাদ সাহেবের সন্তান সাহাতা যারা এরই বেনিফিশিয়ারি, কিন্তু তার মা এটার কোনো বেনিফিট নিতে পারবে না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। সেই কথাটা এখানে স্পষ্ট করে বলা আছে 5টা অবজেক্টের 2 নম্বর ধারাতে। টু ইনশিওর অল কাইন্ড অফ ফিনান্সিয়াল, এডুকেশনাল, হেলথ, ক্লোদিংস, রিক্রিয়েশন, ফুডিং, লজিং and all other support, and to bear all expenses to maintain peaceful life or greater interest of Hussein Muhammad Ershad, Shahbaz Arab Eric Ershad and his family, Eric's family, except his mother Bidisha Siddiqui, from the income of the trust asset and properties which will be actual cost decided by the board of the trustee. কাজে এখানে স্পষ্ট করে যেহেতু অবজেক্টের মধ্যে বলে দিয়েছেন যে বিদিশা সিদ্দিকী এর কোনো বেনিফিট নিতে পারবেন না, সে কারণেই আমরা এখন এই ট্রাস্টের যে বিধি নিষেধের বাইরে আমরা বর্তমানে এরিককে কোনো মানে সহযোগিতা করতে পারতেছি না ডিউ টু বিদিশা সিদ্দিকী। আমরা যদি সেটা করি তাহলে এই ট্রাস্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এজন্য আমরা ওনাকে বলছিলাম যে আপনি আমাদের কাছে ইয়েকে দেন, এরিককে দেন, এবং আপনি আসা যাওয়া করেন এবং আপনি দেখাশোনা করেন এসে থেকে, আমাদেরকে মানে খরচ করার দায়ভারটা আমাদের উপরে দেন, কিন্তু সেটা উনি রাজি হচ্ছেন না। এই হলো মূল সমস্যা। এরিক এখন বিদিশার আন্ডারে আছে, প্রেসিডেন্ট পার্কে থাকে কিন্তু বিদিশার তত্ত্বাবধানে। একটা বিষয় বলেন তো, এই ট্রাস্টের বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি এরিক। জি। তাহলে ট্রাস্ট কি করছে, মানে আপনারা যারা আছেন তারা এরিকের জন্য কি করছে? আমরা তো ওই যে 3,20,000 টাকা সে পাচ্ছে প্রতি মাসে, বা কম বেশি কিছু হইতে পারে। সমস্যাটা যে তার আর টাকা আছে সেটা সে পাচ্ছে না বা আমরা দিচ্ছি না, যেহেতু বিদিশা সেখানে বেনিফিশিয়ারি হিসাবে সেগুলো এনজয় করতেছে, সে কারণে আমরা দিচ্ছি না। টাকাটা আপনারা কি বিদিশার হাতে দিচ্ছেন না, নাকি এরিকের হাতে দিচ্ছেন? এরিকের অ্যাকাউন্টে যাচ্ছে টাকাটা। এখানে যদি বিদিশা এই টাকাটা ভুক্তাভোগ করে, ট্রাস্টের কি সমস্যা? ট্রাস্টের সমস্যা, ট্রাস্টে তো এটা নিষেধ করা হয়েছে। আপনারা তো এরিকের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, হ্যাঁ, সেই টাকা বিদিশা কিভাবে উত্তোলন করে? এরিক তো আর টাকা উত্তোলন করে খরচ করতে পারতেছে না। এটা তো ট্রাস্ট করবে, ট্রাস্ট তো করবে এই কাজটা, সেটা করতেছে বিদিশা। সেটা তাহলে কি বিদিশার সমস্যা নাকি ট্রাস্টের ব্যর্থতা? ট্রাস্টের ব্যর্থতা বা এই সমস্যাটা তো হচ্ছে বিদিশাই। জি না, এটা অবৈধভাবে রাষ্ট্রের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র বলছেন, আপনি আগে এটা ক্লিয়ার করেন কিভাবে করছেন?
প্রেসিডেন্ট পার্কে যেহেতু অবস্থান করতেছেন, ওইখানে যে আর গাড়ি এক্সপেন্ডিচার গুলো হচ্ছে সেগুলো তো আমাদের তত্ত্বাবধানে হচ্ছে না। 5টা গাড়ি 5টা গাড়ি প্রেসিডেন্ট পার্কের ওই ফ্ল্যাটটা তো এরশাদ সাহেব নিজে দিয়ে হ্যাঁ, ট্রাস্ট এটাকে অবৈধভাবে দখল করছে, এটা বলেন কি? অবৈধভাবে তো আমরা দখল করে নেই, অবৈধভাবে আছে। অবৈধভাবে হ্যাঁ, ফ্ল্যাটটা এরশাদ সাহেব বিদেশে দিয়ে গেছে। না, না না বিদেশিকে দেয়। ট্রাস্টে আপনি কি আচ্ছা মামুন ভাই, যাই হোক, জানেন না এটা আমি একটু আপনার কাছে আমার একটু কোশ্চেন। আমার নাম আজমাউল্লাহ গিলান। আপনাদের এই ট্রাস্ট নিয়ে ওই এরশাদ জীবন দশা থেকে আমরা দেখতে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে মোটা অঙ্কের টাকা বিদিশা যে আপনার লেখার ভিতরে সেই ফিগারটা কত? 10 লাখ টাকা চান প্রতি 10 মাসে। লাখ টাকা চাই কি প্রতি মাসে? প্রতি মাসে 10 লাখ টাকা তিনি চান। আচ্ছা, আর একটা দ্বিতীয়টা কোশ্চেন হলো, আপনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে থানায়। না, আমরা বরং স্বরাষ্ট্র সচিবের কাছে বিশেষ করতে চাই না না বলুন। দারোগা হারুনুর রশিদ, তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে আমরা ওনার সাথে বসতে চাই। আর মানে আপনারা যে টাকাটা দিচ্ছেন বসতে চাই, হিসাব রেখেছে আইনজীবীদেরকে নিয়ে এরিক আপনাদের সাথে বসতে চায়। আপনারা বসতেছেন না কেন, একটু ব্যাখ্যা দিবেন? বলেন শুনেন, এখানে এটা ট্রাস্টি বোর্ড, এখানে এরিকের কোনো আইনজীবী বলতে ট্রাস্টের একজন মেম্বার আছে আইনজীবী, সুতরাং এরিকের আবার আইনজীবী কি? এখানে এরিকের এই থানার তো কোনো ফাংশন নাই। এটা বিদিশা গিয়া থানায় গিয়া সেটা এরিকের দিয়ে অভিযোগ করা। এরিকের যে মোবাইলটা এরশাদ সাহেব মৃত্যুর পরে যে মোবাইলটা সে ব্যবহার করতো, এই মোবাইলটাও তার কাছে নাই। সে তো অসহায় বন্দি অবস্থায় আছে। আপনারা তার ভিডিও স্ক্রিপ্টও তো দেখলেন, সে তো অলওয়েজ বন্দি। একটা প্রতিবন্ধী ছেলেকে যখন কেউ বন্দি অবস্থায় রাখে, সে তো আপনি যেভাবে শিখাই দেবেন সেভাবে বলবে। তাকে ফ্রি করে দেন। আমরা পুলিশকে সেটাই বলছি। আপনি বলছেন যে পুলিশের সাথে বসি নাই, আমি থানায় গেছি, গিয়ে পুলিশের সাথে কথা বলছি, ইনফ্যাক্টটা বলছি, কাগজপত্রগুলিও তাকে দেওয়া হচ্ছে। আমি অলরেডি পুলিশকে দেওয়া সাহেবের আপনার যে গঠনতন্ত্র এবং এই 5টি ধারার একটি এবং আইনজীবী মহোদয় একটা কমিটি করছে। না, আমি ঠিক আপনাদেরকে আছে, বলি, ঠিক আছে। স্বরাষ্ট্র সচিব মহোদয়, আমি আপনার কাছে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। এরিকের এই যে এটা রিপোর্টও হয়েছে, আপনিও দেখালেন। কালকে কিন্তু এরিক আমার সাথে যেটা বলেছে, আমাকে বাঁচান, আমাকে সাহায্য করেন, আমি না খেয়ে আছি, আমার কাছে কোনো টাকা নাই, আমার মা বাঁচাচ্ছে। এখন আমরা কোনটা ধরে নেব সত্য আর কোনটা ধরে নেব একটু ক্লিয়ার করে শুনেন, এরিক যেটা বলতেছে, এরিক থেকে এটা বলানো হচ্ছে। একটা লোকের আপনারা যে রেকর্ডটা বাজালেন সেটাও যে বলানো হয়নি, সেটা কিভাবে? না না, সেটা তো সে টেলিফোন করছে। এটা আমরা কেন, এটা তো প্রুফ হয় না এখানে। এটা সেটাই তো প্রুফ করে। সে যে টেলিফোন করে ট্রাস্টের চেয়ারম্যানের সাথে কথা বলতেছে, এটাই তো প্রুফ করে। সর্বসাকল্য আমার এইটা একটু উত্তরটা একটু প্লিজ, এইটা একটু দেন। এরিক আমাকে, আমার কাছে অডিওটা আছে। আমি মামুন ভাই আপনাদেরকে আপনাদের এই এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠা এবং এরশাদ পতন, এরশাদ মৃত্যু ইতিহাস আমার জানা আছে এবং ট্রাস্টও জানা আছে। তো আপনার এই ট্রাস্টে ব্যারিস্টার আনিসুল হক সাহেব যখন গঠন করে, আমি যদি ভুল না বলি, সোহাগও আছে, উনিও ছিল। তা আপনারা এরশাদ পরিবারের স্বাদ আছে, ও বেগম রওশন এরশাদ সৎমা বাদ দিলাম, আসিফ সাহেব আছেন এমপি, এদেরকে নিয়ে বসে এই বিষয়টা ফয়সালা করছেন না কেন? আর বিদেশে যদি অবৈধভাবে থেকে থাকে, তাহলে আপনারা গঠনতন্ত্র অনুযায়ী বিদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন না? আমরা ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অলরেডি করছি। আইনি পদক্ষেপ অলরেডি আমরা নিছি। আর তার পরিবারের সদস্যদের সাথে আপনি বসতেছেন না? আচ্ছা, এর মধ্যে আমরা গতকালও ট্রাস্টের গত পরশুদিন মধ্যে আমরা ট্রাস্টের একটা সভা করেছি। ওইখানে আমরা বলছি যে ট্রাস্টটা আমরা আবার পুনর্গঠন করে, সেটা আমাদের জাতীয় পার্টির সিনিয়র নেতা আছে বেশ আনিস ইসলাম মাহমুদ, ওনার কাছেই ট্রাস্ট গঠনের যে মূল টাকাটা ওনার কাছে ছিল 10 কোটি টাকা, উনি ট্রাস্টের পরে দিয়ে দিচ্ছে। সুতরাং আনিস ইসলাম মাহমুদ থাকবে, রুহুল আমিন হাওলাদার সাহেব থাকবে, আর এরশাদ সাহেবের যে বাতিজা আছে সাবেক এমপি সাহারিয়া, ওনাদের এবং সাদের সাথেও বিষয়টা আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে আলোচনা করে ট্রাস্টটা আমরা আবার রিফর্ম করব। অলরেডি রিফর্মের জন্য এই কাগজটা এটা খামটা রিফর্মের জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি।
আর আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই রানিং কমিটির মেয়াদ আরো এই 11 মাসের মতো আছে, 10 মাস 11 মাস 10 মাস, ডিসেম্বরের 25 তারিখ ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত আছে এই বছরে। এর মধ্যে আমরা ট্রাস্টটা রিফর্ম করব। তো রিফর্ম করার জন্য আমি আমার ব্যক্তিগত একটা অভিপ্রায় এবং আমি আপনাদেরকে জানাই যে আমি আজকে 22 তারিখ, আজকে পর্যন্ত অপরাহ্নের পরে আমি এই ট্রাস্টের পুনর্গঠনের জন্য চেয়ারম্যান মহোদয় আছেন, উনি দায়িত্ব নেবেন। আমি অলরেডি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার পদত্যাগপত্রটা আমি জমা দিচ্ছি যে আমি কাজী মামুনুর রশিদ 22/1/2025 তারিখ স্বেচ্ছায় হুসাইন আহমদ এরশাদ ট্রাস্টের সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম। ট্রাস্ট পুনর্গঠনের স্বার্থে জাতীয় পার্টির সিনিয়র নেতাদের এবং এই এরশাদ পরিবারের লোকজনকে নিয়ে, আর উনি হইলেন ট্রাস্টের অলরেডি একজন ফাউন্ডার, উনি ট্রাস্ট গঠনের ওই যে আপনার দলিলে দেখবেন, এই দলিলে উনি একজন ট্রাস্টের ফাউন্ডার মেম্বার হিসেবে, ওনার সাক্ষী হিসেবে ওনার নামটাও আছে এই যে ট্রাস্টের যে দলিল, এই যে ফখরুজ্জামান জাহাঙ্গীর। সুতরাং ওনারা উনি চেয়ারম্যান আছেন, রিফর্ম করবেন, তারপরে তারটি বোর্ড বুঝবে যে কে চেয়ারম্যান থাকবেন। আমি তো এতদিন চেয়ারম্যান ছিলাম, তারপর উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমরা পরিবারের লোক নেওয়া হবে এবং পরিবারের লোক নেওয়া হবে, পরিবার এবং জাতীয় পার্টি থেকে লোক নেওয়া জাতীয় পার্টি থেকে লোক নেওয়া হবে। ট্রাস্ট পুনর্গঠনের জন্য আমি চেয়ারম্যানের কাছে আজকে আমার পদত্যাগপত্র দিলাম যেন ট্রাস্টটা পুনর্গঠন করতে। আর হিসাব নিকাশ একদম স্বচ্ছ, আমরা 15,09,00,000 টাকা আমরা পাইছি ট্রাস্টে, আমি যখন বুঝা নেই। আর আমরা যখন আজকে ছেড়ে দেই প্রায় 18 কোটি, 3 কোটি টাকা এক্সেস আমরা ট্রাস্টের ফান্ডে আছে উঠানো হয়। ব্রাক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিটি ব্যাংক, এই 3টা ব্যাংকে মিলিয়ে আমি 3 কোটি টাকা রেখে যাচ্ছি। আর পল্লীবন্দর কোলেস্টোরেজের যে আয় ব্যয়ের হিসাব দিয়ে আমরা পল্লী নিবাসের যে অসমাপ্ততা ছিল সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং আমাদের এই জাহাঙ্গীর ভাই এবং আমাদের এই দুইজনের সহযোগিতায় কোলেস্টোরেজের 2টা চেম্বারের মধ্যে একটা চেম্বার নষ্ট ছিল, সেটাও আমরা ঠিক করে প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ করে আরো বেশি টাকা দিয়ে আমরা মোটামুটি এটা এখন যেন চলে, লাভজনক যেন হয় সেই ব্যবস্থা। এটা একটা লস প্রজেক্ট ছিল, এটা আমরা লাভজনক করার একটা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা এই ট্রাস্টের, আপনারা জানেন যে ট্রাস্টের এখানে কোনো বেতনভুক্ত কেউ না, আমরা কেউ এখানে বেনিফিশিয়ারিও না, আমরা স্ব উদ্যোগে ট্রাস্টের দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও আমি ট্রাস্টের মেম্বার না থাকলেও আমাকে যে ধরনের সহযোগিতা ট্রাস্ট কর্তৃপক্ষ চাবে আমি সেই